হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। আফসার সাহেবের হাতে পিস্তল দেখে ভীষণ ঘাবড়ে গেল সাবিহা। তার চাহনিতে স্পষ্ট ভীতির ছাপ। সে আফসার সাহেবের পানি চেয়ে ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল, এটা কি করছো আব্বু? মাথা ঠান্ডা করো। আফসার সাহেব পূর্বের ন্যায় সাবিহার উদ্দেশ্যে বলল, তুই একটা কথাও বলবি না পুতুল? তোর সাহস কি করে হয় আমার পারমিশন ছাড়া এত বড় কাজ করার? এত সাহস কোথা থেকে আসে তোর? সাবিহা নির্বাক। আফসার সাহেবের এই ভয়ানক রূপের সম্মুখীন সে পূর্বে কখনো হয়নি। এতটা হিংস্রতাপূর্ণ রূপ দেখে সে যার পরনাই ভীত। বাবার এই কর্মকাণ্ডে সে এতটাই হতবাক হয়ে আছে যে রাগিবকে রক্ষার্থে কোনো পদক্ষেপ নিতে পারছে না সে। এদিকে সালমা বেগম চোখ মেয়ে এমন দৃশ্যের সম্মুখীন হয়ে ক্ষণিকের জন্য অসাড় হয়ে রইলেন। অতপর খানিক বাদে নিজের মাঝে সাহস সঞ্চারিত করে আফসার সাহেবকে প্রতিহত করে এগিয়ে গেলেন। এতক্ষণে সামাদও এগিয়ে এসেছে। আফসার সাহেবের এই ধরনের হিংস্র রূপের সাথে যেহেতু সে পূর্বে পরিচিত, সেহেতু সে সহজেই আফসার সাহেবের সম্মুখীন হওয়ার সাহস রাখে। শেষ সূত্র ধরে সে এগিয়ে এসে আফসার সাহেবের ডান হাত ধরে বাম দিকে সরিয়ে বলল, অবুঝোর মতো কাজ করতে যাবেন না খালু। আফসার সাহেব সামাদের নিষেধাজ্ঞা মানলেন না, বরং পুনরায় রাগিবকে গান পয়েন্ট করে রাখলেন। এদিকে সাবিহা ও সালমা বেগম এহেন পরিস্থিতিতেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। আফসার সাহেবকে ঠিক কী বলে থামানো সম্ভব সেই প্রক্রিয়া তাদের মস্তিষ্কে কাজ করলো না। আফসার সাহেব রাগিবকে গান পয়েন্টে রেখে বললেন, তোকে আমি ভালো ভেবেছিলাম রাগিব, কিন্তু তুই আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়ে বসবি তা কল্পনাও করিনি। রাকিব প্রত্যুত্তরে কিছু বলল না, নীরস চাহনিতে চেয়ে রইল আফসার সাহেবের নেত্র বরাবর। তার এই নির্ভীক রূপ দেখে আফসার সাহেব কিঞ্চিত বিস্মিত হলেন। জিজ্ঞেস করলেন, কি ভয় করছে না তোর? তুই জানিস এ পিস্তলের পাওয়ার কত? রাকিব এবারও জবাবে কিছু বলল না। আফসার সাহেব দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। অদ্ভুত, রাকিব এমন সংকটময় পরিস্থিতিতেও কিভাবে শান্ত ও নিরত্মক আছে তা ভেবে কুল পাচ্ছেন না আফসার সাহেব। এই ভাবনা ধরে তিনি অন্যমনস্ক হয়ে পড়লেন। ফলস্বরূপ তার হাতের বাঁধন কিঞ্চিত শিথিল হয়ে এলো। এরই সুযোগে সামাদ আফসার সাহেবের হাতে হাত দিয়ে চট করে পিস্তল নিয়ে নিল। তৎক্ষণাৎ আফসার সাহেব সংকুচিত দৃষ্টিতে সামাদের দিকে চাইলেন। তিনি কিছু বলতে যাবেন, কিন্তু এর পূর্বেই সালমা বেগম বললেন, আপনি শান্ত হন দয়া করে। নিজ হাতে নিজের জামাইকে মারবেন নাকি? মেয়ের কথা তো একবার চিন্তা করুন। সামাদ সালমা বেগমের সাথে সম্মতি জানালো, বলল, হ্যাঁ খালু, খালা ঠিক বলেছে। আপনি ঠান্ডা হন, যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন চাইলেও কিছু করা সম্ভব না। রাগিবকে অপছন্দ করে থাকলেও সাবিহার জন্য এখন ওকে মেনে নিতে হবে। আফসার সাহেব কিছু বললেন না। ক্রোধিত চাহনিতে সামাদের দিকে একবার চাইলেন, অতঃপর চট করে ঘাড় ঘুরিয়ে রাগিবের দিকে চলে চেয়ে শীতল কণ্ঠে হুমকি স্বরূপ বললেন, কাজটা ভালো করনি তুমি, এর জন্য তোমাকে খুব পস্তাতে হবে রাগিব। এই বলে তিনি বড় বড় পা ফেলে রিডিং রুমের অভ্যন্তরে অবস্থিত ছোট্ট আরেকটি রুমে চলে গেলেন। তিনি চলে যেতেই সালমা বেগম ও সাবিহা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাকিব স্থির দেহভঙ্গি হতে কিছুটা নড়ে চড়ে পিছিয়ে এলো। প্রলম্বিত একটা নিঃশ্বাস ছেড়ে চিন্তিত হওয়ার ভন্ডিতা করে বলল, আমার মনে হয় না আঙ্কেল রাজি হবে। সালমা বেগম চিন্তিত তবে আশ্বস্তমূলক কণ্ঠে বললেন, হবে হবে, কতদিন আর এভাবে থাকবে? এক সময় না এক সময় ঠিকই রাজি হবে। তবে আমাদেরকে চেষ্টা চালাতে হবে, শুধু বসে থাকলে হবে না। পুতুলের বাবা পুতুলকে খুব ভালোবাসে। এখন রাগ হলেও পরে ঠিক পুতুলের কথা চিন্তা করে রাজি হয়ে যাবে। প্রত্যুত্তরে রাকিব স্মিত হাসে বলল, আই হোপ তাই যেন হয়। এদিকে সামাদ আফসার সাহেবের যাওয়ার পর থেকেই একাধারে রাকিবকে পর্যবেক্ষণ করছিল। রাকিব যে এত বড় একটা কাণ্ড বাঁধিয়ে ফেলবে তা সে কোনো করেও টের পায়নি। সে সন্দিহান চাহনিতে রাকিবের দিকে কিয়ৎক্ষণ চেয়ে রইল। অতপর হাতের পিস্তলটা কোমরের পিছনে গুঁজে রাকিবকে জিজ্ঞেস করলো, তাহলে এসব তোমার প্ল্যান ছিল?
রাকিব অবুঝ হওয়ার ভান করে জিজ্ঞেস করলো, কোন সব? এই তো বিয়ের, মানে সাবিহাকে পালিয়ে নিয়ে বিয়ে করার। এই বলে সে কিঞ্চিত কুঞ্চিত নেত্রজগল দ্বারা রাগিবের দিকে চেয়ে রইল। রাগিব তার প্রশ্নের জবাবে কিছু বলতে যাবে, কিন্তু এর পূর্বেই সাবিহা চট করে বলে উঠল, রাগিবেন না, প্ল্যানটা আম্মুর ছিল সামাদ ভাই। সাবিহার এহেন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সামাদ। হেন আশ্চর্যজনিত খবর শুনে সে যেন আকাশ হতে পড়ল। সে কিছুতেই নিজের কানকে বিশ্বাস করতে পারল না। এটা তার খালার পরিকল্পনা ছিল। তার বিষয়ভূত ভাবটি বেশ কিছুক্ষণ তার মুখশ্রীতে স্পষ্ট রূপে দর্শন হলো। এদিকে সামাদের হেন প্রতিক্রিয়া দেখে রাগিব লুকিয়ে লুকিয়ে হাসল, কিন্তু সালমা বেগম ভীষণ লজ্জায় পড়ে গেলেন। ফলস্বরূপ তিনি নত মস্তিষ্কে দাঁড়িয়ে রইলেন। কিয়ৎক্ষণ বাদে সামাদ কণ্ঠে আকাশ সম বিস্ময়তা প্রকাশ করে বলল, এসব আপনার প্ল্যানিং ছিল খালু? সালমা বেগম সংকুচিত হলেন, অত্যন্ত নিম্ন কণ্ঠে বলল, হ্যাঁ। সামাদের চক্ষু জোড়া যেন বিস্ময়ে চক্ষু কঠোর যাওয়ার উপক্রম হলো। সে সালমা বেগমের এই রূপ সম্পর্কে অনবহিত ছিল। সে চরম বিস্মিত কণ্ঠে বলল, সিরিয়াসলি খালা, এসব আপনার প্ল্যানিং ছিল? আই কান্ট বিলিভ ইট। আপনি খালুর বিপক্ষে গিয়ে কি করে পারলেন এটা করতে? সালমা বেগম এবার মাথা তুলে চাইলেন, খানিক সিক্ত কণ্ঠে বললেন, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই এটা করার সাহস পেয়েছি। আদিলের সম্পর্কে সবটা জানার পরও তো আমি ওর বিয়ে পুতুলের সাথে দিতে পারি না, তাই না? সালমা বেগমের শেষোক্ত কথাটি শুনে ভ্রু যুগল কুঞ্চিত করল সামাদ। সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, কি জেনেছেন আদিলের সম্পর্কে? সে কথা পরে বলবো তোকে। তুই আপাতত তোর খালুকে রাজি করানোর চিন্তা কর। হ্যাঁ, কিছুক্ষণ যাক, খালু কিছুটা শান্ত হোক, তারপর এ নিয়ে কথা বলবো। এই বলে সে সাবিহার দিকে স্নেহাচ্ছিক্ত চাহনিতে চাইল। সাবিহার মাথায় হাত রেখে স্মিত হেসে জিজ্ঞেস করল, তুই রাগিবকে পছন্দ করিস সাবিহা? সাবিহা মৃদু গতিতে মাথা দুলিয়ে সম্মতি দিল। সামাদ পুনরায় জিজ্ঞেস করল, বিয়েতে খুশি তো? হ্যাঁ সামাদ ভাই, কিন্তু আব্বু? খালুর কথা চিন্তা করিস না, খালুকে সামলানোর ও রাজি করানোর দায়িত্ব আমার। আমি সব কিছু করতে রাজি আছি, শুধু তুই খুশি থাকলেই হবে। সাবিহা প্রত্যুত্তরে কিছু বলল না, মৃদু হাসল। সামাদ সাবিহাকে পেরিয়ে এগিয়ে রাগিবের সম্মুখে দাঁড়ালো। কিয়ৎক্ষণ রাগিবের দিকে চেয়ে থেকে আচমকা হেসে বলল, আমি ভাবতেও পারিনি শেষমেশ তুমি আমার বোন জামাই হবে। সাবিহা যে তোমাকে পছন্দ করে এটা আগে জানলে আমি নিশ্চিতে বিয়ে আটকানোর চেষ্টা করতাম। রাগিবও সামাদের তালে হেসে বলল, আঙ্কেলের যে চেহারা আজ দেখলাম, মনে হয় না তোমার কথায় রাজি হতো। অনেক কাঠখড় পড়াতে হতো হয়তো। তা তো হতোই, তবে সাবিহা তো খুশি হতো। বাই দ্য ওয়ে, তুমি সাবিহাকে পছন্দ করো তো? পছন্দ না করলে এত রিস্ক নিয়ে বিয়েটা করতাম না। বাস, তাহলে আর চিন্তা কিসের? এবার রুমে গিয়ে রেস্ট নাও। আপাতত সাবিহার রুমে যাও, পরে সুযোগ সুবিধা মতো গেস্ট হাউস থেকে সব ট্রান্সফার করে সাবিহার রুমে নিয়ে চলে এসো। আপাতত সাবের রুমে উঠেছি, তবে খুব শীঘ্রই আমাদের জন্য আলাদা বাসা ভাড়া নিব। কসঘর জামাই হিসেবে থাকার প্ল্যান মোটেও করিনি আমি। এই বলে রাগিব হেসে উঠল। তার সাথে হেসে উঠল সামাদও। অতপর সালমা বেগম সাবিহা ও রাগিবকে নিয়ে সাবিহার রুমে পৌঁছে দিয়ে আসলো। সারাদিনে দৌড়াদৌড়ি ধকল সামলে উঠতে না পেরে সাবিহা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল। ফলস্বরূপ রুমে ঢুকে পোশাক বদলিয়ে সে ঘুমিয়ে পড়ে। রাগিবও পোশাক বদল করে শুয়ে পড়ে, তবে তার চোখে ঘুম আসে না। সে পরিকল্পনা করতে থাকে তার পরবর্তী পদক্ষেপের ব্যাপারে। অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন আফসার সাহেব। তদিমধ্যে একটি অচেনা নাম্বার থেকে কল এসে তাকে বলা হয় তার জন্য জরুরি পার্সেল এসেছে। আফসার সাহেব অফিসের জরুরি পার্সেল ভেবে নিশ্চিন্তে পার্সেল নিতেই নিচে চলে আসে। দরজা খুলে ডেলিভারি ম্যানকে দেখে তার কাছ থেকে পার্সেল নিয়ে হাতেই নেন তিনি। পার্সেলটিকে কে পাঠিয়েছে তা জানতে তিনি পুরো পার্সেল এদিক ওদিক ঘুরিয়ে দেখেন, কিন্তু চূড়ান্তভাবে তিনি প্রেরকের নাম ঠিকানা কিছুই খুঁজে পান না। এ সম্পর্কে ডেলিভারি ম্যানকে জিজ্ঞেস করলে ডেলিভারি ম্যান জবাব দিতে ব্যর্থ হয়। এতে আফসার সাহেবের মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করে। ডেলিভারি ম্যান চলে যেতেই তিনি অতি আগ্রহী হয়ে দরজায় দাঁড়িয়ে পার্সেলের মোড়ক খুলে ফেলেন।
মোড়ক খুলতেই তিনি দেখেন কাগজের একটি বাক্স। এর ভিতরে কি আছে তা জানতে তিনি দ্রুত কাগজের বাক্সের উপরাংশ এক প্রকার ছিঁড়েই ফেলেন। অতঃপর কাগজের বাক্সটি পুরোপুরি উন্মুক্ত করে তিনি আগ্রহী হয়ে ভিতরে চাইলেন। পার্সেলে আসা জিনিসটা দেখে বুঝে উঠতে তিনি কয়েক সেকেন্ড সময় নিলেন। অতঃপর পার্সেলের ভিতরে তিনি যা দেখলেন তার সম্মুখীন হওয়ার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। পার্সেলটি দেখে তার চেহারা পাংশুটে বর্ণ ধারণ করলো, তার গলা শুকিয়ে যেতে লাগলো। আকস্মাৎ এমন কিছু দেখতে পাবেন তার জন্য প্রস্তুত ছিলেন না। ভয়ে অসাড় হয়ে আসা পা দুটো নিয়েই পার্সেল সহ কোনো মতেই ভিতরে ঢুকলেন আফসার সাহেব। এদিকে আফসার সাহেবের প্রতি পদক্ষেপ গেস্ট হাউস থেকে পর্যবেক্ষণ করছিল রাগিব। প্যান্টের দুই পকেটে হাত রেখে আয়েসি ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। তার ঠোঁটের কোনো প্রহেলিকার ন্যায় হাসি, চাহনিতে তৃপ্তির ছাপ। আফসার সাহেবের হীন পরিস্থিতি লক্ষ্য করে সে উদ্বেগহীনতার সহিত অভিলাষের সুরে বলল, লেটস বিগিন দ্য গেম ম্যান। এই বলে সে ঠোঁট বাঁকিয়ে হাসল। আফসার সাহেব পার্সেলটি নিয়ে রিডিং রুমের অভ্যন্তরে অবস্থিত ছোট্ট রুমটিতে প্রবেশ করলেন। রুমটিতে প্রবেশাধিকতার শুধু তারই আছে। তবে কাল বিষয়ে সামাদও সেই রুমে প্রবেশ করে। তবে সালমা বেগম, সাবিহা ও সাবিতের ক্ষেত্রে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। অবশ্য তারা কেউ কোনোদিন আফসার সাহেবের গোপনীয়তায় ব্যাঘাত ঘটায়নি। আফসার সাহেব রুমে এসে দরজা আটকে দিলেন। তার মুখশ্রী যেন প্রায় রক্তশূন্য হয়ে গিয়েছে। ফ্যাকাশে উদ্বিগ্ন চেহারায় ধরপড়ায় হওয়া ভয় স্পষ্ট। আফসার সাহেব পার্সেলটা টেবিলে ছুঁড়ে দিয়ে মুখে চেপে পাশের রুমের নরম সোফায় ধপ করে বসে পড়লেন। মস্তিষ্ক তীব্র উৎকণ্ঠায় ঝিমঝিম করতে লাগলো। গলা ও ঠোঁট শুকিয়ে এলো। তিনি ছোট গোল টেবিল হতে পানির গ্লাস নিয়ে ঢোক ঢোক করে পানি পান করলেন। ভেজা জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলেন তিনি। অতঃপর দীর্ঘক্ষণ পার্সেলের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন তিনি। উৎকণ্ঠিত কণ্ঠে স্বগতিক্ত করে বললেন, এই পার্সেল পাঠালো কে? যেই পাঠিয়েছে সে নিশ্চয় আমার ব্যাপারে জানে, কিন্তু সে মানুষটা কে? আফসার সাহেব ভাবনার কেতাবে ডুব দিলেন, কিন্তু হাতড়ে হাতড়েও পার্সেল পাঠানো অজ্ঞাত ব্যক্তিটি সম্পর্কে ধারণা করতে পারলেন না তিনি। এরই মাঝে তার ফোন বাজকায় সুরে ভেজে উঠল। আকস্মাৎ ফোনের শব্দে হকচকিত আফসার সাহেব দ্রুত কল উঠালেন। ফোনের ওপাশ থেকে তার অ্যাসিস্ট্যান্ট জরুরি মিটিংয়ের কথা স্মরণ করিয়ে দিল তাকে। আফসার সাহেব কোনো প্রকার জবাব না দিয়ে কল কেটে উঠে দাঁড়ালেন। ফোনটি পকেটে ঢুকিয়ে এগিয়ে গেলেন পার্সেলটির দিকে। পার্সেলটি নিয়ে টেবিলের ড্রয়ারে রেখে রুম হতে চলে গেলেন তিনি। মনে মনে ভাবলেন, অফিস হতে ফিরে পার্সেলটির একটা ব্যবস্থা করা যাবে। সকালের নাস্তার টেবিল রমরমা, বিভিন্ন পদের খাবার দিয়ে ডাইনিং টেবিল ভরপুর। অসংখ্য খাবার দেখে রাগিবের চক্ষু চড়ক গাছ। সে বৃহদাকার বিস্মিত নেত্র যুগল দ্বারা বিভিন্ন পদের খাবারের দিকে অপলক চেয়ে রইল। তার এই বিষয়ের মাত্রা উপলব্ধি করতে পেরে সালমা বেগম ক্ষীণ শব্দে হেসে উঠে বললেন, এত অবাক হওয়ার কি আছে রাকিব? রাগিবের বিষয় তখনও কাটেনি। সে বিস্মিত কণ্ঠে বলল, এত খাবার কেন আন্টি? কে খাবে এসব? কেন তুমি? রাগিব আরেক দফা বিস্মিত হলো, বলল, অসম্ভব আন্টি, এত খাবার খেলে আমি বেলুনের মতো উড়ে যাব। এত খাবার রান্না করেছেন কেন? কেন আবার? তুমি এখন আমাদের জামাই, সেই হিসেবে তো খাবার দাবার রান্না করতেই হয়, তাই না? এটা হলো সকালের জামাই ভোজ, দুপুর আর রাতেরটা আছে। আন্টি, আপনি তো আমাকে খাইয়ে মেরে ফেলবেন দেখি। আমি এত পেটুক না, একটু কম করে রান্না করবেন প্লিজ। আর আজকে আমারও সাবের জন্য লাঞ্চ আর ডিনারের ব্যবস্থা করার দরকার নেই, আমরা বাইরে খাওয়া দাওয়া করবো। সালমা বেগম মৃদু হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, সাবিয়া, সাবিত কোথায়? আসছে ওরা, তুমি খাওয়া শুরু করো। ওরা আসুক, তারপর খাওয়া দাওয়া শুরু করবো। আপনি বসুন আন্টি। সালমা বেগম চেয়ার টেনে বসে পড়লেন। 2 মিনিটের মাঝে সাবিহা ও সাবিত ডাইনিংয়ে চলে এলো। তাদের প্রতিক্রিয়া ও ঠিক রাগিবের মতোই হলো। এ নিয়ে কিছুক্ষণ হাসাহাসি শেষে নাস্তা খাওয়া শুরু করলো। মন থেকে ডেটে যেতে চাইছে তো? টার্টেল নেক
সোয়েটারের ওপর কালো ব্লেজার পরতে পরতেই সাবিহাকে জিজ্ঞেস করলো রাগিব। সাবিহা তখন ড্রেসিং টেবিলের সামনে অবিন্যস্ত চুলের গোছাকে রাবারের ব্যান্ড দিয়ে বিন্যস্ত করতে ব্যস্ত। আয়নার মাধ্যমে রাগিবের পানি চাইল সে। অপলক চাহনিতে রাগিবের দিকে চেয়ে রইল। তারে দেখার তৃষ্ণা যেন মিটলই না। ভাবতেও অবাক লাগে, আয়নায় ভেসে ওঠা প্রতিবিম্বের মানুষটি আজ তার, অথচ গতকাল সকাল অবধিও সব কিছু অনিশ্চিত ছিল। প্রথম ভালোবাসাকে দীর্ঘস্থায়ী ও শেষ ভালোবাসা হিসেবে পাওয়ার সৌভাগ্যটা তার হবে কি না সেটাও জানা ছিল না সাবিহার। তবে ভাগ্যের পরিক্রমায় রাগিব আজ তার বৈধভাবে তার। সাবিহার নিশ্চবতা উপলব্ধি করে রাগিব পুনরায় একই প্রশ্ন করল। ঘোর কাটল সাবিহার। ক্ষীণ লাজুক প্রচ্ছন্ন হাসি দিয়ে বিনা দ্বিধায় সে বলল, অবশ্যই। ডাউট আছে? রাগিব স্মিত হাসল। ব্লেজারের স্লিপ ঠিক করতে করতে বলল, তো করছি ছিল, কিন্তু তোমার কনফিডেন্টলি হিংসা দেওয়ার দেখে সে ডাউট ক্লিয়ার হয়ে গিয়েছে। সাবিহা প্রত্যুত্তরে মুচকে হাসল। অতপর চেয়ারের উপর থেকে উঠে ঘিয়ে রঙের লং জ্যাকেট গায়ে জড়িয়ে রাগিবের সামনে এসে দাঁড়ালো। বলল, রেডি? হুম। তাহলে যাওয়া যাক। অবশ্যই। এই বলে রাগিব সাবিহার হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে নিল। হিম শীতল পরিবেশেও এক উষ্ণ ছোঁয়া অনুভব করল সাবিহা। তার সর্বাঙ্গ অল্প বিস্তর কেঁপে উঠল। প্রথমবারের মতো রাগিবের স্পর্শেই তার অন্তঃস্থলে তীব্র শুকনো ভাব হলো। ঠোঁটের কোণে ফুটে উঠল প্রশান্তির হাসি। রাগিব আর চোখেই তাকালো সাবিহার পানে। তার স্নিগ্ধময়ীর স্নিগ্ধ আবেশী হাসিতে বিগলিত হলো রাগিব। তার হাতের মুঠো দৃঢ় হলো। সাবিহা তা উপলব্ধি করতে পেরে ঠোঁট চেপে হেসে বলল, কি হলো, যাবেন না? রাগিবের আশা ভঙ্গ হলো। সে আশা করেছিল সাবিহা হয়তো ভীষণ লজ্জায় নুয়ে পড়বে, তার গোল গাল দুটো ঈষৎ রক্তিম ভাব ধারণ করবে। কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণিত করে সাবিহা ঠিক উল্টো কাজটা করলো। বিয়ের পর রোমান্টিক ডেটে যাওয়ার প্রস্তাবে তৎক্ষণাৎই রাজি হলো সে। ছোটবেলা হতেই বিদেশি সংস্কৃতিতে গড়ে ওঠা সাবিহার মনে সকল বিষয়ে লজ্জাভাবটা তুলনামূলক কম। বাঙালি মেয়েরা যেখানে বিয়ের পর স্বামীর সাথে লাজুক কণ্ঠ ব্যতীত কথাই বলতে পারে না, সেখানে সাবিহা ব্যতিক্রম। সে এসব লাজুক মুহূর্তে সময় না নিয়ে রাগিবকে পুরোপুরি জেনে নিয়ে সময় দিতে চাইছে। রাগিবকে গভীরভাবে ভালোবাসতে চাইছে, যে ভালোবাসায় থাকবে না কোনো খাত। ঈষৎ নীলাভ সবুজ টলমল পানির ওপর দিয়ে ধীর গতিতে বয়ে চলছে তাদের গন্ডোলাটি। মাঝারি আকারের গন্ডোলাটি বেশ কারুকার্যপূর্ণ। সম্মুখ প্রান্তে রয়েছে সোনালি রঙের ঘোড়াটির একটি মূর্তি। গন্ডোলার দুপাশে লাল ও সাদা রঙের গোলাপ দিয়ে সাজসজ্জায় পরিপূর্ণ। বসার জন্য রয়েছে দুটো চেয়ার। গন্ডোলাটি মূলত দাম্পত্যদের জন্য, ফলে রাগিব ও সাবিহা বেশ আরাম আয়েশের সহিত বসতে পেরেছে। দুপাশে বিভিন্ন উচ্চতার দালানের মাঝ দিয়ে বয়ে চলা সরু খালের টলমলকৃত পানির উপর দিয়ে বয়ে চলছে গন্ডোলাটি। তাদের গন্ডোলার আশেপাশে চলাচল করছে আরও গন্ডোলা। কিছু দূর পর পর গন্ডোলাটি ছোট্ট আকৃতির কিছু ব্রিজ অতিক্রম করেই চলছে। ব্রিজের এপাশের রাস্তা ও ওপাশের রাস্তা দূরত্ব নিতান্তই কম। দুই পাশের রাস্তার খালের ধার ঘেঁষে গড়ে উঠছে ছোটোখাটো কিছু স্থায়ী ও অস্থায়ী রেস্তোরাঁ। কিছু কিছু কপতিরা সেখানে বসে গল্প করছে ও কফি খাচ্ছে, তো কিছু কপতি লোক লজ্জার পরোয়া না করে খানিক অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ করছে। রাগিব ও সাবিহা একে অপরের হাত ধরে চলমান পরিবেশটি দারুণ উপভোগ করছে। ৮ ঘন্টার দীর্ঘ রোম্যান্টিক গন্ডোলা রাইড শেষে তারা হেঁটে হেঁটে সরু গলি পেরিয়ে একটি রেস্তোরাঁয় এসে বসল। লাঞ্চের জন্য অর্ডার করলো পাস্তা আল টোনো ও রেড শ্রিম্প। লাঞ্চ শেষে ভ্যানিসের সরু গলি ধরে হাঁটা ধরল তারা। শেষ বিকেলে একটি জুয়েলারি দোকানে ঢুকে সাবিহার জন্য সূক্ষ্ম কারুকার্যে খচিত হার্ট শেপের একটি লকেট কিনে দিল রাগিব। অনুরাগের সহিত সাবিহার গলায় পরিয়ে দিল সেটি। অতঃপর তার স্নিগ্ধময়ী ললাটে এঁকে দিল ভালোবাসায় মোড়ানো আলতো একটি চুম্বন। রাগিবের নিভৃত ছোঁয়ায় আবেগী হয়ে উঠল সাবিহা।
তার আঁখি জোড়া ঈষৎ সিক্ত হয়ে এলো। সে মৃদু হাসি দিয়ে নিচু কণ্ঠে বলল, থ্যাঙ্কস সো মাচ রাগিব। রাগিব প্রতিউত্তর করল না। ঠোঁটের কোণে বিস্তৃত হাসি ঝুলিয়ে সাবিহাকে নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়ল। সন্ধ্যা পেরিয়ে রাত, রাত পেরিয়ে মধ্যরাত ছুঁই ছুঁই। রাগিব ও সাবিহা এখনো বাড়ির উদ্দেশ্যে রওনাই দেয়নি। দুজনেই কারোরই মন চাইছে না এই দারুণ উপভোগ্য সময়গুলো ফেলে চার দেওয়ালের মাঝে বন্দি হতে। তারা চাইছে আজ রাতটা এই শহরের মাঝে বিচরণ করে কাটিয়ে দিতে, হিনহিনে শীতল হাওয়া মাঝে বসে জ্যোৎস্না বিলাস করতে, একে অপরের হাতে হাত রেখে নিশ্চুপ সময়গুলো উপভোগ করতে। রাতের খাবার খেয়ে রেস্তোরাঁয় সময় কাটিয়ে সরু গলিগুলো দিয়ে হাঁটছে তারা। প্রায় জনমানব শূন্য গলি ও রাস্তাগুলো গভীর নীরবতায় ছেয়ে আছে। এই নীরবতার সাক্ষী হয়ে পথ পাড়ি দিচ্ছে নতুন ভালোবাসায় মোড়ানো এক দম্পতি। রাগিব ও সাবিহা বিনা বাক্য হেঁটে চলেছে। কিছু দূর যেতেই রাগিবের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল তাদের ব্যতীত এই রাস্তায় এক লোক হাঁটছে। হাঁটছে বললে ভুল হবে, লোকটি তাদের পিছু নিয়েছে। রাগিব নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের শক্তিকে ভুল প্রমাণিত করতে পরপর দুটি গলি অতিক্রম করলো। তাদের পিছু পিছু লোকটিও দুটি গলি অতিক্রম করলো। না, রাগিবের এই ধারণা ভুল প্রমাণিত হলো না, সত্যিই লোকটি তাদের পিছু নিয়েছে। রাগিব সতর্ক হলো, সাবিহার হাতখানা শক্ত করে ধরলো। আকস্মাৎ হাতের বাঁধন দৃঢ় হওয়ায় কিঞ্চিত অবাক হলো সে। এ নিয়ে রাগিবকে প্রশ্ন করতে সে ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে রাগিবের দিকে চাইল, কিন্তু রাগিব তাদের পিছু নেওয়া ব্যক্তির দিকে দেখতে ঘাড় ঘুরিয়ে পিছনে চাইল। অমনিতেই লোকটি আকস্মাৎ রাগিবের উপর ঝাঁপিয়ে পড়ল। আপাতমস্তক কালো পোশাকে আচ্ছাদিত, মুখে মাস্ক পরিহিত আগন্তুকের আত্মকৃত হামলায় ভারসাম্য হারিয়ে রাগিব মাটিতে লুটিয়ে পড়ল। আকস্মাৎ ভয়ঙ্কর এই ঘটনার সম্মুখীন হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল সাবিহা। সে স্তব্ধ দৃষ্টিতে রাগিব ও অজ্ঞাত লোকটির দিকে চেয়ে রইল। এদিকে রাগিব ঘটনার আকস্মিকতায় শূন্য মস্তিষ্কে হয়ে পড়ল। ফলে আত্মরক্ষার্থে লোকটির উপর ফিরতি আক্রমণ করে উঠতেই পারল না সে। তার এই নির্ধারার অবস্থার সুযোগ নিয়ে অজ্ঞাত লোকটি পুনরায় তার উপর হামলা চালালো। এই পর্যায়ে সে রাগিবের মুখে একটি ঘুষি দিয়ে তাকে দুর্বল করার প্রচেষ্টা চালালো। ঘটনার পুনরাবৃত্তি হতে দেখে রাগিব লোকটিকে নিজের উপর হতে সরিয়ে এক ধাক্কায় পাশে ফেলে দিল এবং নিজে কিছুটা পিছিয়ে গিয়ে উঠে দাঁড়ালো। আগন্তুকও পূর্বের ন্যায় সর্বশক্তিতে উঠে গিয়ে পুনরায় রাগিবের উপর আক্রমণ চালালো, কিন্তু এ পর্যায়ে রাগিব সে আক্রমণ পরিহত করতে সক্ষম হলো। সেই আগন্তুকের হাত আটকে মুখ বারবারে একটি ঘুষি মরালো। ফলে আগন্তুক কয়েক কদম পিছিয়ে ছিটকে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তৎক্ষণাৎ রাগিব তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, হু আর ইউ ম্যান? আগন্তুক জবাব দিল না, বরং ক্ষণেই কোমরের পাশ হতে পিস্তল বের করে রাগিবের উপর তাক করলো। আকস্মিক এই ঘটনায় থতমত খেয়ে গেল রাগিব ও সাবিহা। তাদের কিছু বুঝে ওঠার পূর্বেই আগন্তুক ট্রিগার চেপে একটি গুলি ছুড়ল, কিন্তু ভাগ্যের পরিক্রমায় গুলিটি রাগিবকে স্পর্শ করতেই পারল না। আগন্তুকের নীরব আক্রমণে সাবিহা ও রাগিব ঠিক বুঝে উঠতে পারল না সে কি চাইছে। চোর ডাকাত হলে নিশ্চয়ই এতক্ষণে টাকা চাইতো কিংবা টাকা ছিনিয়ে নিয়ে চলে যেত, কিন্তু এ পর্যায়েও আগন্তুক চিন্তায় পূর্ণ কোনো কাজ করল না। অবাক হওয়ার বিষয় বটে। মুহূর্তে আগন্তুক পুনরায় ট্রিগার চাপতেই উদ্যত হলো। তার এ চেষ্টা বিফল করতে রাগিব দৌড়ে আগন্তুকের দিকে এগিয়ে গেল, কিন্তু তার পৌঁছানোর পূর্বেই সাবিহা এগিয়ে এসে সর্বশক্তি দিয়ে আগন্তুকের কবজিতে পা দিয়ে আঘাত করে দিল। ফলে আগন্তুকের হাত হতে পিস্তল দূরে গিয়ে পড়ল। এরই সুযোগে রাগিব তার উপর ঝাঁপিয়ে পড়ল। আগন্তুককে দুটো ঘুষি দিতেই আগন্তুক ফিরতেই মারল রাগিবকে। এভাবে দুজনের মাঝে ধস্তাধস্তি চলল। ধস্তাধস্তির এক পর্যায়ে রাগিব আগন্তুকের মাস্ক খুলে নিল, এটি দেখার জন্য যে লোকটি প্রকৃতপক্ষে কি। কিন্তু আগন্তুক রাগিবের সেই প্রচেষ্টা বিফল করে দিল। তবে রাগিবও পুনরায় চেষ্টা চালালো এবং এই চেষ্টায় সে সফল হলো। আগন্তুকের মাস্ক খুলে তার চেহারা দর্শন করতেই রাগিব আশ্চর্যজনিত হল।
কারণ আগন্তুক আর কেউ নয়, বরং তার বহু পুরনো শত্রু আর্নল্ড। সে আর্নল্ডকে দেখে ভীষণ আশ্চর্য হলো, কারণ তার কাছে থাকা তথ্য মতে আর্নল্ডের বেঁচে থাকা অসম্ভব। তাহলে আর্নল্ড বেঁচে আছে কি করে? এই চিন্তা নিয়ে রাগিবের বিস্ময় ভাব যেন কাটছেই না। এদিকে আর্নল্ডের চেহারা রাগিবের সম্মুখে বহিঃপ্রকাশ হতেই সে মাস্ক দিয়ে নিজের চেহারা আবৃত করে ফেলল। অতঃপর রাগিবের নিকট হতেই নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে সে স্থান ত্যাগ করলো। রাগিব তখনও মাটিতে বসে আছে। সে আর্নল্ডের বেঁচে ফেরার অঙ্ক কষতে ব্যস্ত। শেষ মুহূর্তে রাগিবকে এরূপ নিস্তেজ হতে দেখে খানিক অবাকই হলো সাবিহা। সে কোনো দিকে এগিয়ে রাগিবের সম্মুখে গিয়ে দাঁড়ালো। কণ্ঠে বিস্ময় ভাব প্রকাশ করে জিজ্ঞেস করলো, শেষ সময়ে এসে ওইভাবে ছেড়ে দিলেন কেন লোকটাকে? রাগিব ফ্যাল করে সাবিহার পানি চাইল। এখন সে সাবিহাকে কি জবাব দিবে তা ভাবতে লাগলো। সাবিহা তার কাছে কোনো জবাব না পেয়ে মাটিতে হাঁটু ঘেরে বসে পড়ল। জিজ্ঞেস করলো, কি ভাবছেন এত? খানিক বাদে রাগিব জবাব দিল, কিছু না, চলো বাড়িতে ফিরে যাই, এখন জায়গাটা খুবই রিস্ক লাগছে। এই বলে সে উঠে দাঁড়ালো সাবিহাও। অতঃপর রাগিব সাবিহার হাত ধরে নীরবে হাঁটতে লাগলো। রাগিবের মস্তিষ্কে চলছে নানা প্রশ্নের জোয়ার, যার সবটাই আর্নল্ডকে ঘিরে। যেহেতু আর্নল্ড জানে রাগিব সিসিলি ছেড়ে ভ্যানিসে অবস্থান করছে, সেহেতু সে এটাও জানে রাগিব সাবিহাকে বিয়ে করেছে। আর তার সাথে রাগিবের যে পর্যায়ে শত্রুতা আছে, তাতে সে নিশ্চয়ই এবার বড় কোনো পরিকল্পনা নিয়েই ফিরে এসেছে। এতে কোনো সন্দেহ নেই আর্নল্ড রাগিবের পাশাপাশি সাবিহার ক্ষতি করারও চেষ্টা করবে। রাগিব ভিতরে ভিতরে ভীষণ অস্থির হয়ে পড়ল। সাবিহাকে নিয়ে আকাশ পাতাল চিন্তাভাবনা তাকে আবিষ্ট করে ফেলল। ভেবে রাখলো আজ বাড়িতে পৌঁছে সর্বপ্রথম অ্যান্ড্রুকে ফোন করে আর্নল্ডের সর্বশেষ অবস্থান সম্পর্কে জানবে এবং বাড়ির আশেপাশে গুপ্ত লোকদের দ্বারা নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করতে হবে। কিন্তু এতে আফসার সাহেবের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সাবিহার বিপদপূর্ণ এক ভবিষ্যতের ভাবনা রাগিবের মস্তিষ্কে আসতেই সে শিউরে উঠল। নিজের হাতের মুঠোয় সাবিহার হাত নিয়ে দৃঢ়ভাবে চেপে ধরল। তার দৃঢ় স্পর্শে কিঞ্চিত ব্যথা পেল সাবিহা। ক্ষণেই মুখ দিয়ে শব্দ নির্গত করতেই রাগিব তটস্থ হলো। তৎক্ষণাৎ তার হাত ছেড়ে দাঁড়িয়ে পড়ল রাগিব। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে সাবিয়া? সাবিহা মৃদু হাসার চেষ্টা করে বলল, কিছু না, আপনি হাতটা একটু জোরে ধরায় ব্যথা পেয়েছিলাম, দ্যাটস ইট। রাগিব নিজের ভুল বুঝতে পারল। খানিক লজ্জিত হলো। নিচু স্বরে বলল, সরি, বুঝতে পারিনি আসলে। রাগিবকে মাঝপথে থামিয়ে দিয়ে সাবিহা আশ্বস্ত করে বলল, বুঝতে পেরেছি, কিছুক্ষণ আগের ইনসিডেন্টটা নিয়ে চিন্তা করছেন তাই তো? এত চিন্তা করার কি আছে? আর আমার কিছু হবে না, কারণ আপনি সবসময় আমার সাথে আছেন। রাগিব দুর্বল চিত্তে হাসল। পুনরায় প্রিয় মানুষকে হারানোর ভয় তাকে গ্রাস করে ফেলেছে। তা ঢের বুঝতে পারছে রাগিব। সে কিয়ৎক্ষণ সাবিহার পানি চেয়ে রইল। হঠাৎ কি মনে করে বলল, এই ঘটনা সম্পর্কে তোমার বাবাকে কিছু বলো না সাবিয়া, আঙ্কেল ভাবতে পারে হয়তো আমাকে বিয়ে করে তোমার বিপদ বেড়েছে। আপনি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন, আব্বু এ নিয়ে কিচ্ছু জানতে পারবে না। থ্যাঙ্কস সাবিয়া। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। আপনি কি লোকটাকে চিনেন? সাবিহার এমন সন্দেহজনক প্রশ্নে রাগিবের বুক ধক করে উঠল। ঠোঁটজোড়া শুকিয়ে এলো। নিজের এ অস্থির চিত্ত সাবিহার দৃষ্টির অগোচরে রাখতেই নিজেকে নিয়ন্ত্রণ করল সে। প্রশ্নটিকে হেসে উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বলল, আরে কি যে বলো না, আমি লোকটাকে চিনব কি করে? সাবিহার সন্দেহ পুরোপুরি দূর হলো না। সে পুনরায় জিজ্ঞেস করলো, তাহলে আপনি লোকটাকে যেতে দিলেন কেন? রাগিব হাস্যোজ্জ্বল মুখে জবাব দিল, ইচ্ছে করে যেতে দিয়েছি নাকি? আমার পক্ষে আর হাত চালানো সম্ভব ছিল না, শরীর ছেড়ে দিয়েছিল, এই জন্য লোকটা ছাড়া পেয়ে গেল। আমার মধ্যে ফুল এনার্জি লোডেড থাকলে আমি বদমাসকে ছাড়তাম নাকি? সাবিহা প্রত্যুত্তর করলো না, মুচকি হাসলো। তার চেহারার প্রক্রিয়া বলে দিল সে রাগিবকে আর সন্দেহ করছে না। তার হাসি দেখে স্বস্তি মিলল রাগিবের। চিন্তামুক্ত হলো সে।
সারাদিনের ঘোরাঘুরি শেষে ক্লান্ত হয়ে দ্রুতই ঘুমিয়ে পড়ল সাবিহা, কিন্তু শরীর ক্লান্ত থাকা সত্ত্বেও রাগিবের আঁখু জোড়ায় ঘুম হানা দিল না। সে শুয়ে শুয়ে সাবিহার গভীর ঘুমের অপেক্ষা করলো। আধ ঘন্টা পেরোতেই সাবিহা দুনিয়া ভুলে গভীর ঘুমে মগ্ন হলো। সেই সুযোগে রাগিব চুপিসারে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। 5 দিনের বিজনেসের ট্যুরে আফসার সাহেব ও সামাদ শহরের বাইরে অবস্থান করায় রাগিব নিশ্চিত হয়ে অ্যান্ড্রুকে কল করলো। অ্যান্ড্রু কল রিসিভ করতেই রাগিব গম্ভীর কণ্ঠে বলে উঠল, অ্যান্ড্রু, তুমি কি আন্ডারওয়ার্ল্ডের নিউজ সম্পর্কে শিওর? আকস্মাৎ রাগিবের ফোন। উপরন্তু তার এ প্রশ্নেই ব্যাবাচেকা খেলো অ্যান্ড্রু। আকাশ হতে পড়েছে এমন ভাব ধরে বলল, জি স্যার, আপনি হঠাৎ আর্নল্ডের সম্পর্কে জানতে চাইছেন কেন? যা প্রশ্ন করেছি তার জবাবটা দাও অ্যান্ড্রু। তুমি কি ওর ডেথের ব্যাপারে কি শিওর? অ্যান্ড্রু নিজেকে সামনে নিল, বলল, জি স্যার, একদম শিওর। কার অ্যাক্সিডেন্টেই আর্নল্ডের মারা গিয়েছে। ওর সাথে বাকি যে দুজন ছিল তারাও মারা গিয়েছে। অত উঁচু পাহাড় থেকে পড়ে যাওয়ার পর বেঁচে থাকার ন্যূনতম চান্সটুকুও থাকে না স্যার। তাহলে আর্নল্ডও বেঁচে গেল কি করে? আমার সামনে বা এলো কি করে? রাগিবের এহেন কথায় থতমত খেলো অ্যান্ড্রু। বিস্মিত কণ্ঠে বলল, তা কি করে সম্ভব স্যার? আমরা গাড়িতে 3 জনেই ডেড বডি দেখেছিলাম। আচ্ছা, এসব বাদ দাও। আর্নল্ড যেহেতু বেঁচে আছে সেহেতু আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বাড়িতে সিকিউরিটি আরও কড়া করো, আর ভেনিসেও পর্যাপ্ত সিকিউরিটি অ্যারেঞ্জ করো। তবে অ্যাট ফার্স্ট আর্নল্ডের পজিশন জানতে কয়েকজনকে কাজে পাঠাও, বাকিটা তুমি দেখে নাও। পারবে তো? জি স্যার, অবশ্যই পারবো, আপনি নিশ্চিত থাকুন। আচ্ছা স্যার, অনেক দিন স্যারকে কি এ ব্যাপারে জানাবো? হ্যাঁ, জানাও। ওকেও এলার্ট থাকতে বলো। ওকে স্যার। কল কেটে দিল রাগিব। তার চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট। সাবিহাকে নিয়ে তার অন্তঃস্থলে নানারূপ খারাপ চিন্তা উকি দিল। তার স্নিগ্ধ মইকে হারানোর ভয় তাকে গ্রাস করে ফেলল। দৃঢ় চিত্তের রাগিব পরিণত হলো দুর্বল চিত্তে। সব পরিস্থিতিতে যে নিজেকে সর্বোচ্চ সামনে রাখতে সক্ষম, সেও প্রিয়জনকে হারানোর ভয়ে নিস্তব্ধ হয়ে পড়ল। সাবিহাকে ফাঁসিতে নামিয়ে দিতে গিয়েছে রাগিব। 2 দিন বাদে আজ গেস্ট হাউস থেকে সাবিহার রুমে সব কিছু স্থানান্তর করতে ব্যস্ত ছিল রাগিব ও সাবিহা। এরই মাঝে ভার্সিটি যাওয়ার সময় হয়ে যাওয়ায় দুজনে বেরিয়ে পড়ে। এদিকে তাদের এই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হাত বাড়ায় সালমা বেগম। রাগিবকে অনুপস্থিতিতে তিনি রাগিবের অগোছালো জিনিসগুলো গুছিয়ে সাবিহার রুমে নিয়ে যেতে লাগলেন। তার সাথে কাজে নেমে পড়ল একজন সার্ভেন্টও। গোছগাছের এক পর্যায়ে ছোট বুকশেলফ থেকে বইগুলো নামিয়ে কার্টনে ভরতে লাগলেন সালমা বেগম। বই নামানোর একদম শেষ পর্যায়ে 2টো বইয়ের মাঝে অপর একটি কাগজ জাতীয় কিছু আবিষ্কার করলেন তিনি। উপরের বইটি সরাতেই তার হাতে একটি পেন্ডেন্ট ছবি এলো। ছবিটিতে রাগিব ও প্রায় তার বয়সের হাস্যোজ্জ্বল চেহারায় একটি মেয়ে একে অপরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। রাগিবের পাশে অচেনা মেয়েটিকে দেখে তৎক্ষণাৎ সালমা বেগমের মাঝে সন্দেহ মাথাচাড়া দিয়ে উঠল। তার জানা মতে রাগিবের কোনো ভাই বোন নেই। দেশে শুধু সে আর তার বাবা থাকতো। তাহলে এই মেয়েটি কি রাগিবের? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? সালমা বেগম ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বোঝার চেষ্টা করলেন ছবির মেয়েটি ও রাগিবের মধ্যস্থ সম্পর্ক, কিন্তু ঠিক যেন বুঝে উঠতেই পারলেন না তিনি। চিন্তার অতল সাগরে ডুবে রইলেন তিনি। আকস্মাৎ সার্ভেন্টের ডাকে খানিক চমকে উঠলেন তিনি। তৎক্ষণাৎ ছবিটি নিজের কাছে রেখে বইটি কার্টুনে রাখলেন সালমা বেগম। সার্ভেন্টকে বললেন কার্টুনটি নিয়ে যেতে। সার্ভেন্ট কার্টুন নিয়ে চলে যেতেই সালমা বেগমের মুখশ্রীর রূপরেখা যেন বদলে গেল। 2 চোখে সন্দেহের আভাস পাওয়া গেল। চিন্তাশক্ত তীক্ষ্ণ হয়ে এলো, মস্তিষ্ক সতর্ক হলো। এই ছবির রহস্য খুঁজে বের করতে তিনি রাগিবের রুমে তাল্লাশি অভিযান শুরু করলেন, হয়তো আরও কিছু পাবার আশায়। কিন্তু 20 মিনিটের চিরুনি তাল্লাশি শেষেও তিনি কিছুই পেলেন না। খানিক অবাক হলেন এতে। তবে এ নিয়ে মাথা না ঘামিয়ে তিনি মনে মনে পরিকল্পনা করলেন
রাগিব ফিরে এলেই ছবির মেয়েটির সম্পর্কে সরাসরি জিজ্ঞেস করবে, কারণ এসব বিষয়ে কাল বিলম্ব করার অর্থ মেয়ের ভবিষ্যৎ সংকটপূর্ণ মুহূর্তে ঠেলে দেওয়া। সালমা বেগম দৃঢ় চিত্তে সিদ্ধান্ত নিলেন, অতঃপর রুমের অন্য কাজে মনোযোগী হলেন। হেই সাহিবা, কেমন আছো? প্রায় 1 মাস পর সেই পরিচিত এবং বিরক্তপূর্ণ কণ্ঠ শুনে শরীর জ্বলে উঠল সাবিহার। তার এই অপ্রসন্নতার কারণ যে কণ্ঠ, সে কণ্ঠের মালিকের নাম অ্যাঞ্জো। সাবিহার সাথে একই ভার্সিটিতে পড়ে সে। পহেলা হতেই সাবিহার রূপে পাগল প্রায় অ্যাঞ্জো সব সময় সাবিহাকে নিজের গার্লফ্রেন্ড বানাতে মুখ্য হয়ে থাকে, কিন্তু সাবিহা বরাবরের মতোই অ্যাঞ্জোকে উপেক্ষা করে চলে, কারণ অ্যাঞ্জো কখনোই এক নারীতে স্থির থাকা ব্যক্তি নয়। প্রায় প্রতি রাতে মেয়েদের সাথে রাত কাটিয়ে তাদেরকে গার্লফ্রেন্ড বানায়। এক একজনের জন্য কয়েক মাস কাটিয়ে নতুন করে অন্য মেয়ের পিছনে পড়ে সে। এইসব কারণেই মূলত অ্যাঞ্জোকে দু চোখে দেখতেই পারে না সাবিহা। আজ ক্লাস শেষ করে সে ও সোফিয়া ক্যান্টিনের দিকে যাচ্ছিল, তখনই পিছন থেকে গলা উঁচিয়ে সাবিহাকে ডাকলো অ্যাঞ্জো। অ্যাঞ্জোর এই সাধারণ প্রশ্নের কড়া জবাব দিতে সাবিহা পিছনে ফিরে অ্যাঞ্জো নামক ছেলেটিকে কিছু বলতে যাবে, কিন্তু এর পূর্বেই অ্যাঞ্জো তার সম্মুখে এসে দাঁড়ালো। সাবিহার দিকে ডান হাত এগিয়ে দিয়ে ভদ্রতা সূচক সুরে বলল, দীর্ঘ 1 মাস পর তোমার দেখা পেলাম সাহিবা, কি যে শান্তি লাগছে, বলে বোঝাতে পারবো না তোমাকে। সাবিহা চোখ মুখ কুঞ্চিত করে ভীষণ বিরক্তির সহিত বলল, তোমার শান্তি আমার কাছে অশান্তি লাগে এনজো। এতদিনেও এটা বুঝতে পারোনি তুমি? অ্যাঞ্জো সাবিহার প্রথমোক্ত কথাটি পুরোপুরি উপেক্ষা করে বলল, তুমি আমাকে এই 1 মাসে মিস করোনি সাহিবা? সাবিহা জবাব দিল না, বরং গরম চোখে অ্যাঞ্জোর দিকে চেয়ে রইল। তার এই চাহনিতেই অ্যাঞ্জো যেন ঘায়েল হলো। সোফিয়া তীক্ষ্ণ কণ্ঠে বলল, সাবিহা যে তোমাকে অপছন্দ করে সেটা তুমি কি বোঝো না, নাকি বুঝতে চাও না অ্যাঞ্জু? অ্যাঞ্জো বাঁকা হাসল। তার এই হাসি সাক্ষাৎ শয়তানের হাসির ন্যায় লাগলো। সে সাবিহার দিকে গভীর দৃষ্টিপাত করে বলল, বুঝতে চাই না, আমি শুধু ওকে পেতে চাই। অ্যাঞ্জো শেষোক্ত কথায় সাবিহার মেজাজ তিরিক্ষি হয়ে এলো, তবুও সে নিজেকে স্থির শান্ত রাখলো। অ্যাঞ্জোর মুখের উপর কঠোরভাবে জবাব দিল, ইন ইউর ড্রিম এনজো। এই বলে সে সোফিয়ার হাত ধরে ক্যান্টিনের দিকে পা বাড়ালো। এদিকে অ্যাঞ্জো সাবিহার সুডল কোমর নজর কাড়া উরুর দিকে বাজে দৃষ্টিপাত করলো, যেন 2 চোখ দিয়ে গিলে ফেললো সাবিহার মেয়েধীন মিলি শরীরটা। সাবিহার রুমটা সুন্দরভাবে গোছানো হয়ে গিয়েছে। রাগিবের বাড়ি ফেরার পূর্বে গোছগাছের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। বাড়ি পৌঁছানো মাত্রই রাগিব বিছানায় শুয়ে পড়ল। কল লিস্ট হতে অ্যান্ড্রুর নম্বর বের করে কল করতে যাওয়ার পূর্বে মুহূর্তেই রুমে সালমা বেগমের আগমন ঘটল। সালমা বেগম নক করে রুমে ঢুকতেই রাগিব বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। একগাল হেসে ভদ্রতা সূচক কণ্ঠে বলল, এত কষ্ট করে রুম গুছিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আন্টি। সালমা বেগম প্রতিউত্তর করলেন না, বরং স্মিত হাসে রাগিবকে জিজ্ঞেস করলেও, একটা প্রশ্ন জিজ্ঞেস করব, একদম সত্য জবাব দিবে তো? সালমা বেগমের এহেন প্রশ্নে রাগিব কিছুটা নড়েচড়ে দাঁড়ালো। ঠোঁট হতে সেই হাসি উবে গেল। চেহারায় খানিকটা গম্ভীর ভাব এনে বলল, জি আন্টি, সত্য জবাব দেওয়ার মতো হলে অবশ্যই দিব। রাগিবের কথা মাটিতে পড়তে না পড়তেই সালমা বেগম সন্দেহজনক কণ্ঠে জিজ্ঞেস করলেন, না হলে মিথ্যে জবাব দিবে? তেমন কিছু না আন্টি, আপনি কি প্রশ্ন করতে চান করুন। সালমা বেগম তৎক্ষণাৎ হাতের ছবিটি রাগিবের দিকে ধরে বললেন, ছবিতে তোমার সাথে এই মেয়েটি কে রাগিব? সালমা বেগমের হাতে ছবিটি দেখে রাগিব যেন আকাশ থেকে পড়ল। ক্ষণিকেই সালমা বেগমের হাতে হতে ছবিটি এক প্রকার ছিনিয়ে নিয়ে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার কাছে ছবিটি এলো কি করে? সালমা বেগম রাগিবের সেই প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলেন না, উল্টো তাকে প্রশ্ন করে বললেন, এটা তোমার কে হয় রাগিব? তুমি আমার মেয়েকে ধোকা দিচ্ছ না তো? রাগিব চট করে চোখ তুলে চাইল, দৃঢ় চিত্তে বলল, এসব কি বলছেন আন্টি? আমি সাবিয়াকে ভালোবাসি, ওকে ধোকা দেওয়ার কথা কখনো চিন্তাই করিনি। তাহলে এই মেয়েটা কে? রাগিব কিয়ৎক্ষণ নিশ্চুপ রইল, অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ছবির মেয়েটা আমার বোন রামিসা। সালমা বেগমের সন্দেহ দূর হলো না। তিনি বললেন, আমার জানা মতে তোমার কোনো বোন নেই,
দেশে শুধু তুমি আর তোমার বাবা থাকতে, তাহলে ও তোমার বোন হলো কি করে? মিথ্যা বলছো না তো? রাগীব নিশ্চুপ রইল। কিছুটা পিছিয়ে বিছানায় বসে পড়ল। তার ভিতরটা আবেগী হয়ে উঠল। আঁখি জোড়া অশ্রুতে সিক্ত হয়ে এলো। তবে সালমা বেগমের সম্মুখে নিজের অশ্রুকে নিয়ন্ত্রণ করে বলল, মিথ্যা বলে আমার লাভ নেই আন্টি। যে মানুষের অস্তিত্ব এই পৃথিবীতে নেই, সেই মানুষটির সম্পর্কে সবাইকে না জানানোই বেটার বলে মনে হয় আমার। সালমা বেগম রাগীবের কথায় খানিক ধাক্কা খেলেন, বললেন, এর মানে রামিসা বেঁচে নেই? রাগীব পরিপূর্ণ চাহনিতে সালমা বেগমের পানি চাইল, বলল, না, আর ওর মৃত্যুর কারণটা না জিজ্ঞেস করলেই খুশি হব আন্টি। আর এ পর্যন্ত যা যা বললাম তার সবটাই সত্য। এই সত্য মানার মতো বিশ্বাস তো করতে পারেন আমাকে, তাই না? সালমা বেগম জবাব দিলেন না। রাগীবের নিকটে দাঁড়িয়ে সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, শোনালেন সান্ত্বনামূলক কিছু বাণী। রজনীর গভীরতা বেড়েছে, কমেছে পরিবেশের তাপমাত্রা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ চলছে ভেনিসে। যদিও শীতের প্রকোপ জানুয়ারির তুলনায় কম, তবে এ প্রকোপ বেড়ে যায় রাতে। রাতে যেন শীতল হাওয়ারা পুরো ভেনিস শহরকে জাপটে ধরে। এমন এক হিম শীতল মুহূর্তে বেলকনিতে দাঁড়িয়ে আছে সাবিহা। পরনে তার মোটা উলের সোয়েটার, হাতে এক মগ ধোয়া ওঠা কফি। তবে কফির উষ্ণতা পূর্বের তুলনায় কমেছে, কারণ মগে আর আছে অর্ধেক কফি। সাবিহা কফিতে চুমুক দিতে দিতেই ব্যালকনিতে রাগীব এসে উপস্থিত হয়। রাগীব তার পাশে দাঁড়িয়ে বলল, একা একা কি কফি খেলে? সাবিহা মুচকি হেসে বলল, আপনি ফোনে কথা বলছিলেন বলে ডিস্টার্ব করেনি, তবে আপনি বললে আপনার জন্য আরেক মগ কফি বানিয়ে নিয়ে আসি। সাবিহার কথায় রাগীব বিস্তৃত হাসল। অতপর আচমকা সাবিহার হাত হতে কফির মগ নিয়ে বলল, নো নিড, এই কফিতে আমার চলবে। এই বলে সে কফির মগে চুমুক দিল। রাগীবের এই কাণ্ডে সাবিহা খানিক আশ্চর্যান্বিত হলো। তবে মুহূর্তে উষ্ণ ভালোবাসায় তার ঠোঁটের কোণে মিষ্টি হাসির উদয় হলো। রাগীব কফি খেতে খেতে বলল, দারুণ কফি বানাতো তুমি। কাল সকালে আমাকে মাস্ট বি এক মগ কফি বানিয়ে দিবে। অবশ্যই, আই হ্যাভ নো প্রবলেম। তবে একদিন আপনার হাতের কফিও খাওয়াবেন আমায়। শেষ চুমুকে কফিটুকু শেষ করে ব্যালকনির ছোট্ট কাঠের টেবিলে কফির মগটা রাখলো রাগীব। অতপর বিনা বাক্যে আচমকা সাবিহাকে পিছন হতে চাপটে ধরল। আকস্মাৎ রাগীবের ছোঁয়ায় কিঞ্চিত চমকে উঠল সাবিহা। ওদিকে রাগীব বলল, তুমি চাইলে রোজই আমাকে কফি খাওয়াতে পারো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে এখন থেকে তুমি বলে ডাকবে। এতদিনে ভদ্রতার খাতিরে অপরিচিত হওয়ার সুবাদে না হয় আপনি বলে ডেকেছো, কিন্তু এখন আর না। তোমার কণ্ঠে তুমি ডাক শুনতে চাই। সাবিহা কিয়ৎক্ষণ নিশ্চুপ হয়ে ভাবল, অতপর মুচকি হেসে বলল, ঠিক আছে, শর্ত মানলাম। এখন থেকে তুমি করেই বলবো। দ্যাটস লাইক এ গুড গার্ল। এই বলে রাগীব নীরবেই দাঁড়িয়ে রইল। কথা বলল না সাবিহাও। কিয়ৎ বাদে রাগীব সাবিহার কাঁধে থুতনি রাখল। তারই ছোঁয়ায় অল্প বিস্তর কেঁপে উঠল সাবিহা। ধীরে ধীরে গভীর হলো রাগীবের স্পর্শ। তার এই স্পর্শে আপাতদস্তক কেঁপে উঠল সাবিহা। রাগীব লঘু কণ্ঠে ধীরে ধীরে বলল, জানো সাবিয়া, তোমার ঠোঁটের হাসিটা আমাকে স্নিগ্ধ আবেশে আচ্ছাদিত করে। তোমার ওই হাসির প্রেমে যে আমি কতবার পড়েছি তা বলে বোঝানো সম্ভব না। তোমাকে কি আমি স্নিগ্ধময়ী নামে ডাকতে পারি? এই বলে রাগীব সাবিহার কাঁধে অধর ছোঁয়ালো। সাবিহার অঙ্গ প্রত্যঙ্গে বয়ে গেল শিহরণ। আবেশে আঁকি জোড়া বন্ধ করে ফেলল সে। নিম্ন কণ্ঠে ছোট করে জবাব দিল, হুম। আজ কি আমি স্নিগ্ধতায় নিজেকে আবিষ্ট করতে পারি? সাবিহা জবাব দিল না। রাগীবের স্পর্শ গভীর হলো। সাবিহা কোনো মতে মাথা নাড়িয়ে বলল, হুম। অতপর রাগীব সাবিহাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তার দৃষ্টিতে মাদকতা মিশ্রিত। সে দু চোখ ভরে তার স্নিগ্ধময়ীর লাজুক রূপ দেখতে লাগলো। এদিকে সাবিহা ভীষণ লজ্জায় নত মস্তিষ্কে দাঁড়িয়ে রইল। তার এই লাজুক চাহনি দারুণভাবে ঘায়েল করলো রাগীবকে। অতপর রাগীব বিনা বাক্যে সাবিহাকে পাজা কোলে তুলে রুমের দিকে পা বাড়ালো। সকালে নাস্তা সেরে রিডিং রুমে বসে এক ধ্যানে বই পড়ছিলেন সালমা বেগম। হঠাৎ আশপাশ হতেই স্ফুলিঙ্গের মৃদু শব্দ শুনতে পেলেন তিনি।
তার মস্তিষ্ক সতর্ক হলো। দ্রুত উঠে রিডিং রুমের বৈদ্যুতিক সংযোগগুলো দেখলেন। পুরো রুম ঘুরে সবই ঠিকঠাক পেলেন। এবার তার সন্দেহ হলো রিডিং রুমের ওই ছোট্ট রুমটিতে স্ফুলিঙ্গের শব্দ হচ্ছে। তিনি দ্রুত পায়ে ওই রুমটির দিকে এগিয়ে গেলেন। দরজায় আড়ি পেতে শুনলেন ভিতরের অবস্থা। হ্যাঁ, স্ফুলিঙ্গের শব্দও ভেসে আসছে। ক্ষণিকেই আতঙ্কিত হয়ে পড়লেন তিনি। দ্রুততার সহিত ফোন এনে কল দিলেন নিকটস্থ মেকানিককে। জরুরি ভিত্তিতে তাদের বাড়ি আসতে বললেন। ততক্ষণে সালমা বেগম বাহির হতে এই স্ফুলিঙ্গের শব্দের উৎস খুঁজতে লাগলেন। খোঁজার এক পর্যায়ে তিনি নিচে ঝুঁকে দরজার নিচ হতে ঠান্ডা হাওয়া আসার উপস্থিতি পেলেন। তৎক্ষণাৎ অস্ফুট স্বরে বললেন, নিশ্চয়ই এসির মিটারে স্পার্ক হয়েছে, এখন বাস্ট না হলেই হয়। এই বলে তিনি রুমটি হতে নিরাপদ দূরত্ব বজায় রাখলেন। এই ঘটনা জানাতে তিনি ফোন লাগালেন আফসার সাহেবকে, কিন্তু জরুরি মিটিংয়ে ব্যস্ত থাকায় আফসার সাহেব কল রিসিভ করলেন না। এদিকে 10 মিনিটের মাঝেই মেকানিক এসে উপস্থিত হলো। তারা দরজা খোলার জন্য সালমা বেগমের নিকট চাবি চাইল, কিন্তু আফসার সাহেবের এই রুমের চাবি তার কাছে নেই। ফলে আর উপায় না পেয়ে বিপদাপন্ন পরিবেশে মেকানিকেরা দরজা ভেঙে ভিতরে ঢুকলো। দেখলো এসির মিটারে স্ফুলিঙ্গের সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তেই ফেটে যেতে পারে এসি। পরিস্থিতি সংকটপূর্ণ দেখে মেকানিকেরা তৎক্ষণাৎ কাজে নেমে পড়ল। খানিক বাদেই তারা জানালো এই স্ফুলিঙ্গের কারণ হলো 48 ঘন্টাও বেশি সময় একটানা এসি চালানো থাকা। সালমা বেগম অনুমান করলেন আফসার সাহেব রুম হতে বেরিয়ে যাওয়ার পূর্বে এসি বন্ধ করেনি। তারই ফলাফল স্বরূপ আজ এই স্ফুলিঙ্গের দৃষ্টিপাত। মেকানিকেরা তাদের কাজ করে চলে যেতে সালমা বেগম আফসার সাহেবের সেই রুম ঢুকে পড়লেন। এতক্ষণের বেশ কষ্টে নিজের কৌতূহল দমিয়ে রেখেছিলেন তিনি। আফসার সাহেবের এই রুমের প্রতি তার কৌতূহল পহেলা হতেই তিনি খুব করে জানতে চাইতেন আফসার সাহেব তাদেরকে এই রুমে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছিল কেন। কি আছে এই রুমে যার জন্য এত নিষেধাজ্ঞা? সালমা বেগম পুঞ্জীভূত কৌতূহল মেটাতে রুমে ঢুকলেন। এক নজরে পুরো রুম ভালোভাবেই দেখলেন। রুমে অবস্থিত ডেস্কের ফাইলগুলো দেখলেন, তবে বুঝতে পারলেন না কিছুই। এক পর্যায়ে ডেস্কের ড্রয়ারগুলো খুলতে লাগলেন তিনি। প্রথম ড্রয়ারে পেয়ে গেলেন একটি বক্স। বক্সটি সুন্দর নকশা করা কাগজে মুড়ানো। লাল রঙের একটি ফিতা দিয়ে বক্সের মুখ কোনো মতে আটকা রাখা। বক্সটি দেখে সালমা বেগমের কৌতূহল পূর্বের তুলনায় আরও বেড়ে গেল। তিনি বক্সটি ডেস্কে রেখে প্রথমে সেটিতে ফিতা খুললেন। অতঃপর বক্সটি উন্মুক্ত করতেই তিনি আশ্চর্যজনিত হলেন। বক্সে রাখা জিনিসগুলো দেখে তিনি যেন আকাশ হতে পড়লেন। আফসার সাহেবের গুপ্ত সেই রুমটিতে সালমা বেগম হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন, দৃষ্টি স্তব্ধ ও অবিশ্বাসে পূর্ণ। বাক্সে এমন কিছু থাকবে তা তিনি অনুমানও করতে পারেনি। বাক্সটিতে একটি রক্তাক্ত কাপড়ের অংশ ও কয়েকটি ছবি রাখা। ছবিগুলো আর কারোর নয়, বরং আফসার সাহেব ও রামিসার। রামিসাকে চিনতে প্রথমে একটু অসুবিধা হলেও পরবর্তীতে কিছুক্ষণের মাঝেই তিনি রামিসাকে পুরোপুরি চিনে ফেলেন। বাক্সে রাখা ছবিগুলোর মাঝে কয়েকটি ছবিতে রামিসার চোখ বুঝে আফসার সাহেবের কাঁধে মাথা রেখে বসে আছে। কয়েকটি ছবিতে দুজন বেশ ঘনিষ্ঠত অবস্থায় বসে আছে, তবে সেসব ছবিতেও রামিসার চোখজোড়া বন্ধ। ছবির পারিপার্শ্বিক পরিবেশ দেখে মুহূর্তে অনুমান করা যায় ছবিগুলো কোনো ক্লাবে তোলা হয়েছে। সালমা বেগম মিলিয়ে দেখলেন বাক্সে থাকা রক্তাক্ত কাপড়ের অংশটি রামিসার গলায় ঝুলে থাকা শর্ট স্কার্ফের একটি অংশ। এসব দেখে সালমা বেগম স্থির হয়ে থাকতেই পারলেন না। থপ করে মেঝেতে বসে পড়লেন। তার মুখ দিয়ে টু শব্দটুকুও বের হচ্ছে না। ভিতরটা অবিশ্বাস্যকর এই ছবিগুলো দেখে ভেঙ্গিয়ে চুরমার হয়ে গিয়েছে যেন। তিনি আফসার সাহেব ও রামিসার এই ধরনের ছবি মোটেও আশা করেনি। সালমা বেগম শূন্য মস্তিষ্কে কিয়ৎক্ষণ বসে রইলেন। অনুভব করলেন চারিপাশের কঠোর নীরব পরিবেশ। অনুভব করলেন তার অন্তরের সকল বিশ্বাস আশা আজ ভোঁতা হয়ে গিয়েছে। নিজের স্বামীকে এমন আপত্তিকর ছবিতে দেখে সালমা বেগমের শরীর গুলিয়ে এলো।
মুহূর্তে আফসার সাহেব ও রামেশার জন্য তার হৃদয় একরাশ ঘৃণার জন্ম নিল। আঁখিজোড়া বেয়ে গড়িয়ে পড়ল আস্থা ভাঙ্গার যন্ত্রণার অশ্রু। তিনি কাঁদতে লাগলেন, নীরবেই কাঁদতে লাগলেন। কত সময় গড়িয়ে গিয়েছে তা জানা নেই সালমা বেগমের। চাপা কান্নার ফলে মাথাটা ভারী হয়ে এসেছে, নাকের উপরাংশের মৃদু ব্যথা অনুভব হচ্ছে। নোনা জলের অশ্রুতে দুই গালও আঠালো হয়ে এসেছে। কিয়ৎক্ষণ হাতে থাকা বাক্সটির দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে উঠে দাঁড়ালেন তিনি। বাক্সটি পুনরায় ভালোভাবে ফিতা দিয়ে মুড়িয়ে সেটি সহ রুম হতে বেরিয়ে এলেন তিনি। তার দৃষ্টি দৃঢ়, যেন ভেঙে পুনরায় গড়ে ওঠা একটি মূর্তি তিনি। বাক্সটি নিয়ে রুমে এসে দরজা আটকিয়ে দিলেন তিনি। সেটি বিছানার উপর অবহেলায় রেখে ওয়াশরুমে চলে গেলেন তিনি। মুখে মুখে ঘন ঘন পানির ছাপটা দিয়ে ফোলা চোখে আয়নায় তাকালেন। মনস্থির করলেন রামেশার সম্পর্কে রাগিবকে সব জিজ্ঞেস করবেন, এমনকি আফসার সাহেব ও রামেশার মধ্যকার সম্পর্ক নিয়েও জিজ্ঞেস করবেন। নিজের বোন সম্পর্কে রাগিব নিশ্চয়ই এসব তথ্য জানবে। মোট কথা সালমা বেগম এসব ছবির সত্যতা জানার জন্যই আফসার সাহেবের ফেরার অপেক্ষা করতে পারবেন না, অধৈর্য হয়ে পড়বেন। আর নিশ্চয়ই এই ধরনের কথা ফোনে বলা যায় না। সালমা বেগম হাত মুখ ধুয়ে রুমে চলে আসলেন। বক্সটি নিয়ে আলমারিতে রেখে দিলেন। অতঃপর অবসন্ন শরীরটা নিয়ে বিছানায় শুয়ে পড়লেন। মিনিট পাঁচেকের মধ্যে ঘুমের দেশে তলিয়ে গেলেন তিনি। দুপুরে বাইরে থেকে খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরেছে রাগিব ও সাবিহা। তাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। সাবিহা পোশাক বদলিয়ে রাগিবের পাশে সোফায় বসলো। অনেকটা অনুরোধের সুরে রাগিবকে বলল, আচ্ছা শোনো, পরশুদিন আমার এক ফ্রেন্ডের বার্থডে পার্টি, আমাকে ইনভাইট করেছে, তুমিও চলো না আমার সাথে? রাগিব ফোনে মগ্ন ছিল। সাবিহার কথা শুনে সে ফোন রেখে তার দিকে চাইল। মৃদু হেসে বলল, যাওয়া কি খুব জরুরি? সাবিহা তৎক্ষণাৎ ভ্রু উঁচিয়ে বলল, গেলে কোনো সমস্যা? অবভিয়াসলি নট, কোনো সমস্যা নেই। গুড। আসলে আমি তোমাকে আমার ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিতে চাইছিলাম। দেখাতে হবে না আমার হাজবেন্ড কত হ্যান্ডসাম। সাবিহার শেষাক্ত কথা শুনে রাগিব ফোন রেখে সাবিহার দিকে ফিরে বসলো। সোফার ব্যাকরেস্টের উপরাংশে হাত রেখে পায়ের ওপর পা তুলে চমকপ্রদ গলায় বলল, ওয়াও, আজ প্রথম তোমার কাছ থেকে নিজের প্রশংসা শুনলাম, ভালো লাগলো। রাগিবের এহেন কথার ধরনে সাবিহা কিছুটা লজ্জা পেল, তবে নিজের লাজুক ভাব দমিয়ে রেখে বলল, এখন থেকে ডেইলি শুনবে। ডেইলি? সিরিয়াসলি ডেইলি? তোমার মুখে আমার প্রশংসা শুনলে আমি হাওয়ায় উঠবো। রাগিবের কথায় সাবিহা সশব্দে হেসে উঠল। খানিক বাদে বলল, তুমি কি জানো এই ফেব্রুয়ারি মাসে এখানে কার্নিভাল ফেস্টিভ্যাল হয়? রাগিব এ ব্যাপারে সম্পূর্ণভাবে অনবগত হওয়ায় ভান করে বলল, না তো, কি হয় এই ফেস্টিভ্যালে? সাবিহা অতি আগ্রহের সহিত রাগিবকে বলল, কার্নিভাল ফেস্টিভ্যাল ভেনিসের ওয়ান অফ দ্য এশিয়ান ট্রেডিশনের একটি। এখানে সবাই মাস্ক পরে, বিভিন্ন ডিজাইনের ড্রেস পরে। মাস্কগুলোর ডিজাইনও নজর কাড়া হয়। সবচেয়ে বড় কথা, এখানে ফুল ফেস মাস্কগুলো বেশি থাকে। এর কারণে কেউ কাউকে খুব একটা চিনতে পারে না। বাহ, বেশ ইন্টারেস্টিং একটা ফেস্টিভ্যাল তো। হ্যাঁ, আমরা ফেস্টিভ্যালে যাব। ওকে ওকে। এই বলে রাগিব সাবিহার দিকে কিয়ৎক্ষণ চেয়ে রইল। অতঃপর জিজ্ঞেস করলো, তুমি কি সিসিলি গিয়েছো কখনো? হুম, ভেনিসের বাহিরে কখনো যাওয়া হয়নি আমার। আচ্ছা, তোমাকে একদিন সিসিলি নিয়ে যাব আমি। শহরটা অনেক সুন্দর। তুমি গিয়েছো? হ্যাঁ, আমার এক ফ্রেন্ড থাকে ওখানে। ও, তাহলে সিসিলি গিয়ে একদিন ঘুরে আসা যাক। এভাবে রাগিব ও সাবিহার মাঝে কথাবার্তা চলতে লাগলো। রাত 10টা নাগাদ প্রত্যেকে রাতের খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। সাবিহা আগামীকালের ক্লাসের পড়া শেষ করে ঘুমিয়ে পড়ল। রাগিবও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তবে দরজায় কারোর করাঘাতে তার প্রস্তুতি বিঘ্ন ঘটল। সে উঠে গিয়ে দরজা খুলে দেখল সালমা বেগম শুকনো মুখে দাঁড়িয়ে আছেন। সালমা বেগম প্রথমে রাগিবকে কিছু বলবেন না,
রাগিবের দিকে শীতল চাহনিতে চেয়ে তার কাঁধ ছাপিয়ে সাবিহাকে একবার দেখে নিলেন। সাবিহাকে ঘুমাতে দেখে সালমা বেগম গমগমে গলায় বললেন, রাগিব, আমার রুমে একটু এসো, জরুরি কথা আছে। এই বলে সালমা বেগম পিছন ফিরে নিজের রুমের দিকে পা বাড়ালেন। এদিকে তার এহেন কথার ধরনে রাগিব কিছুটা চিন্তিত হলো। তবে বেশি চিন্তা ভাবনা না করে সালমা বেগমের পিছু পিছু গেল সে। রাগিব রুমে আসতেই সালমা বেগম রুমের দরজা আটকিয়ে দিলেন। কোনোরূপ ভূমিকা ছাড়াই বললেন, রাগিব, তোমার বোনকে নিয়ে কিছু কথা জিজ্ঞেস করার ছিল। যে প্রশ্নটা করব আশা করি তুমি কিছু মনে করবে না, এবং এ বিষয়ে জানলে আমাকে জানাবে। আকস্মাৎ সালমা বেগমের এহেন কথায় রাগিব নড়ে চড়ে দাঁড়ালো। কিছুটা সতর্ক হলো সে। জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করবেন আন্টি? সালমা বেগম তৎক্ষণাৎ জিজ্ঞেস করলেন, তোমার বোনের চরিত্র সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? রাগিব খানিক রেগে গেল। সালমা বেগমের কথার সুরের সেই চট করে ধরে ফেলল। সালমা বেগম রামিসার চরিত্র সম্পর্কে নেতিবাচক ধরনের মন্তব্য করছেন। সে চটে যাওয়া মেজাজ নিয়ে সালমা বেগমকে বলল, আমার বোনের চরিত্র সম্পর্কে আমি যথেষ্ট জানি আন্টি। আপনার কথার ধরন শুনে মোটেও মনে হচ্ছে না আপনি ভালো কোনো মিনিংয়ে কথা বলছেন। সালমা বেগম তৎক্ষণাৎ কোনো কথা বললেন না। রাগিবকে পাশ কাটিয়ে বেড সাইড টেবিল থেকে বাক্সটা নিয়ে এলেন তিনি। অতপর সেখান থেকে আফসার সাহেব ও রামিসার ছবিগুলো রাগিবের সম্মুখে ধরে উদ্বিগ্ন গলায় বললেন, তাহলে এগুলো কি রাকিব? একজন বয়স্ক মানুষের সাথে এতটা ঘনিষ্ঠ অবস্থায় কেন আছে তোমার বোন? সালমা বেগমের হাতে বাক্সটা দেখে ভীষণ অবাক হলো রাগিব। কারণ আফসার সাহেবকে সেই পার্সেলটা পাঠিয়েছিল। সে সালমা বেগমের নিকট হতে বাক্সটা হাতে নিয়ে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি এটা কোথায় পেলেন? সালমা বেগম দৃঢ় কণ্ঠে বললেন, কোথায় পেলাম সেটা বড় কথা না, বড় কথা বক্সে থাকা ছবিটা নিয়ে। এই ছবি নিয়ে কোনো ব্যাখ্যা দিতে পারবে তুমি? রাগিব এবার কঠিন দৃষ্টিতে সালমা বেগমের পানে চাইল। দৃঢ় প্রত্যয়ী হয়ে বলল, অবশ্যই পারবো, কারণ আমার বোনের চরিত্র সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। ও কেমন তা আমার জানা আছে, কিন্তু আপনার স্বামী সম্পর্কে হয়তো আপনার জানা নেই আন্টি। আপনার হাজব্যান্ড কতটা লো কোয়ালিটির লোক তা আপনি আন্দাজও করতে পারবেন না। সালমা বেগম তেতে উঠলেন। এবার চাচালো গলায় বললেন, মুখ সামলে কথা বলো রাগিব, ভুলে যেও না উনি সাবিহার বাবা। ভুলে যাব কেন আন্টি? তবে কারো সম্পর্কে না জেনে শুধুমাত্র কয়েকটা ছবি দেখে কারো চরিত্রের সম্পর্কে বিচার করা ঠিক কাজ করেননি আপনি। কারণ সবসময় চোখের দেখায় সব সত্য হয় না। আর এই ছবিতে শুধুমাত্র রামিসা নেই, আপনার স্বামীও আছে। আর নিশ্চয়ই আপনার স্বামীর মুখের অবস্থা আর রামিসার মুখের অবস্থা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এখানে কি আপনার মনে হয় রামিসার কোনো ভুল আছে? আসলে রামিসার কোনো ভুল নেই। সমস্ত ভুল, সমস্ত পাপ আপনার স্বামী করেছে। হি ইজ দ্য ক্রিমিনাল। কি যাতা বলছো রাগিব? যা তা নয় আন্টি, আপনি জানেন না আপনার স্বামী কি জঘন্যতম কাজটা করেছে। হি ইজ এ রেপিস্ট। হি রেপ মাই সিস্টার। হি কিল মাই সিস্টার। রাগিবের মুখে রেপ শব্দটি শুনে সালমা বেগম স্তম্ভিত হলেন, হতবিম্বল হলেন। বিবশ হয়ে এলো তার গোটা শরীর। সালমা বেগম শরীর বিবশ হয়ে এলো। তিনি ঠিকভাবে দাঁড়িয়ে থাকতেই পারলেন না। ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে যেতে নিলে রাগিব তার এক হাত ধরে তাকে সামলিয়ে নেয়। অতপর তাকে সোফায় বসিয়ে রাগিব বলল, নিজেকে সামলান আন্টি, এখনও অনেক সত্য জানার বাকি আছে আপনার। সালমা বেগম শূন্য চাহনিতে রাগিবের দিকে চাইলেন। অবিশ্বাসে ভরপুর আঁখিজোড়া অশ্রুতে সিক্ত হয়ে এসেছে। স্বামী সম্পর্কে মস্ত বড় এ সত্য জানার পর তিনি বাকরুদ্ধ হয়ে পড়লেন। তার দুনিয়া থমকে এসেছে। তিক্তটে এই সত্য এখনও তিনি মেনে নিতেই পারছেন না। তার মন বলছে এসব মিথ্যে। যেন নিজেকে সান্ত্বনা দিতে তিনি কম্পিত কণ্ঠে রাগিবকে জিজ্ঞেস করলেন, আমাকে মিথ্যা বলছো না তো রাকিব? রাকিব সালমা বেগমকে সোফায় বসিয়ে নিজে মেঝেতে বসে পড়ল। সালমা বেগমের হেন প্রশ্নের জবাবে সে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, মিথ্যা বলে আমার কোনো লাভ নেই আন্টি। এই বলে সে সালমা বেগমের পানে পরিপূর্ণ চাহনিতে চাইল। স্পষ্ট দেখতে পেল সালমা বেগমের ছলছল আঁখি জোড়া। বিশ্বাস ভঙ্গের হৃদয়ের টুকরো যেন অশ্রু হয়ে দু চোখ বেয়ে
বইছে। রাগিব সালমা বেগমকে সান্ত্বনা দিল না, কারণ এই ক্ষেত্রে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নেই। আজ হোক কাল হোক, এই জঘন্য সত্য সালমা বেগমকে মেনে নিতেই হবে। কিয়ৎক্ষণ বাদে নীরবে অশ্রু বিসর্জন দিতে দিতে সালমা বেগম জিজ্ঞেস করলেন, এগুলো কবেকার ঘটনা রাগিব? রাগিব ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে বলল, গত বছরের সেপ্টেম্বর মাসের ঘটনা এটি। সালমা বেগম প্রত্যুত্তর করলেন না। মনের উপর তীব্র জোর খাটিয়ে নিজেকে দৃঢ় করলেন। অতঃপর স্থির নির্বাক চাহনিতে রাগিবের দিকে চেয়ে রইলেন। রাগিব তার এই চোখের ভাষা স্পষ্ট বুঝতে পেল। সালমা বেগম যে পুরো সত্য জানার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেছেন তা বুঝতে রাগিবের সময় লাগলো না। সে প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে বললেন, আপনার স্বামী যে ড্রাগস স্মাগলার এ সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে আন্টি? সালমা বেগমের আরেকবার ধাক্কা খেলেন। অবিশ্বাস্য চাহনিতে মাথা ঈষৎ ডানে বামে নাড়ালেন, যার অর্থ এই সম্পর্কে তিনি অবগত নন। রাগী পুনরায় বলতে আরম্ভ করলো, আপনার স্বামী বহু পুরনো এক ড্রাগস স্মাগলার। এই সুবিশাল বিজনেসের আড়ালে উনি ড্রাগ স্মাগলিং করেন। এই ড্রাগ দিয়েই উনি রামেশাকে নেশাগ্রস্ত করেছিলেন, তারপর রেপ করে মার্ডার করেছিল। ঘটনা শুধু একজনের মধ্যে সীমাবদ্ধ না, আপনার শ্রদ্ধেয় স্বামী এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে। রামেশার আগেও ও পরে উনি 4টা মেয়েকে রেপ করেছে, যার মধ্যে 2জনকে উনি টাকাতে চুপ করে দিয়েছেন, কিন্তু যারা ওনার টাকায় চুপ হয়নি তাদেরকে মেরে ফেলেছেন। সালমা বেগম স্তব্ধ, হতভম্ব। যতই রাগীব কথা বলছে তিনি যেন ততই ধীরে ধীরে নিজের বাকশক্তি হারাচ্ছেন। তিনি আফসার সাহেবের সম্পর্কে এত তিক্ত সত্য জানবেন তা তার কল্পনা দিচ্ছিল। রাগীব এ পর্যায়ে খানিক কঠিন গলায় বলল, আপনার শ্রদ্ধেয় স্বামী হয়তো জানে না উনি কার মেয়ে ও কার বোনকে মেরেছে। ওনার আইডিয়া নেই যে রামেশা সিসিলির সবচেয়ে বড় একজন গ্যাংস্টারের মেয়ে। সালমা বেগম বিস্ফোরিত নয়নে রাগীবের পানি চাইলেন। রাগীবের শেষোক্ত কথাটি তার কানে ঝংকার তুলল। তিনি হতভম্ব হয়ে বললেন, মানে তুমি? জি আন্টি, আপনি যা ভাবছেন তাই, তবে আপাতত বাবার অনুপস্থিতিতে তার দায়িত্বটা আমার কাঁধে। তাহলে তোমার সম্পর্কে যা যা তথ্য শুনেছিলাম সব ভুল? জি, শুধু আমার বাবা আছে, এই তথ্যটা সঠিক। সালমা বেগম এবার 2 হাত মাথায় চেপে ধরলেন, উম্মাদের মতো বললেন, কি হচ্ছে এসব? এত বড় বড় সত্যগুলো আমার অজানা? এর মানে তুমি কখনোই বাংলাদেশে থেকে আসোনি? না আন্টি, আমি এ পর্যন্ত বাংলাদেশে গেছি মাত্র 2বার। আমার জন্ম বেড়ে ওঠা সব সিসিলিতে। এই বলে রাগীব কিয়ৎক্ষণ থমকালো, অতঃপর পুনরায় বলা আরম্ভ করলো, আমার বাবা যখন কলেজে পড়তো তখন থেকে বিদেশে আসার স্বপ্ন দেখেছিল। আমার বাবা ছিল উড়নচণ্ডী আর জেদি ধরনের। সে একবার যে কাজ বা ইচ্ছা পোষণ করে তা কমপ্লিট না করা পর্যন্ত সে ক্ষান্ত হয় না। তাই তো কলেজের গণ্ডি পেরোতে না পেরোতেই দালালের হাত ধরে বহু কষ্টে ইতালিতে পাড়ি জমান তিনি। দালালরা আমার বাবার কাছ থেকে সব টাকা নিয়ে সিসিলিতে এনে ছেড়ে দেয়। তখন বাবা বুঝতে পারে নিজের জিদের বসে কি মারাত্মক ভুলটা করেছিলেন তিনি। এরপর কয়েকটা দিন খুব কষ্টে সৃষ্টে রাস্তায় কাটিয়ে দেয় বাবা। ওই কটা দিন খেতে না পেরে ক্ষুধার জ্বালায় চুরি করে খাবার খেয়েছে আমার বাবা। একদিন ক্ষুধার জ্বালায় চুরি করতে গিয়ে যখন ধরা পড়ে যায় তখন নিজের অজান্তে একটি লোককে মেরে বসে বাবা। সেই লোকটিকে মেরে পালাতে গিয়ে বাবা একটা গাড়ির সাথে ধাক্কা খায়। সে তখনও জানতো না যে ওই গাড়িতে তখনকার সিসিলির সবচেয়ে বড় গ্যাংস্টার ছিল। তার নাম ছিল দেকার্তো, মাফিয়াদের গডফাদার যার নাম, যে সম্পর্কের টানে এখন আমাদের দাদাজান বাবাকে নিজের বাড়িতে নিয়ে আসে। নিজের কোনো সন্তান না থাকায় বাবার প্রতি দাদাজানের খুব মায়া জন্মায়। নিজের সন্তানের মতো তিনি বাবাকে দেখভাল করতে লাগলেন। এরই কয়েকদিনের মাথায় বাবা জানতে পারে দাদাজান ডার্ক ওয়ার্ল্ডের কাজকর্মের সাথে জড়িত। সেই বাবাই ওই মার্ডারের কেসটাকে ধামাচাপা দিয়েছিল। এইভাবেই জীবনের প্রথম মার্ডার করে বাবা রক্ষা পেয়ে যায়। তারপর নানা চোরাই উচ্চরাই পার করে বাবা দাদাজানের সাথে এই জগতে পা রাখে। দাদাজান মারা যাওয়ার পর উইল অনুসারে অধিকার সূত্রে বাবা দাদাজানের সকল পাওয়ার সম্পত্তি পায়। দাদাজান মারা যাওয়ার পর বাবা ওই জগতে নিজের ভালো পজিশন বাড়িয়ে নেয়। এমন এক সময় বাবা আমার মায়ের প্রেমের পড়ে এবং তাকে বিয়ে করে ফেলে। আমার মা ছিল ইতালিয়ান। বিয়ের কয়েক মাসের মাথায় আমি
কয়েক বছর পর রামেসের জন্ম হয়। সিসিলিতে আমার বাবার নাম ডাক হয়। এমনকি পুরো ইতালির ডাক ওয়ার্ল্ডের অন্যান্য গ্যাংস্টারদের সাথে বাবার ভালো ভাব খাতির হয়ে যায়। কিন্তু ওই যে বলো না, এসব কাজে শত্রুর অভাব হয় না, বাবার ক্ষেত্রেও তাই হয়েছিল। আমাদের জীবন ভালোই চলছিল, কিন্তু দাদাজানের সবচেয়ে বড় শত্রু অর্থাৎ দাদাজানের আপন ভাই বাবার এই উন্নতি সহ্য করতে পারেননি। উনি দাদাজানের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তাই বহু বছরের চেষ্টার পর উনি আমাদের সবাইকে মেরে ফেলতে চায়। কিন্তু ভাগ্যক্রমে আমরা 3 জন বেঁচে গেলেও আমাদের মা মারা যায়। এই বলেই রাগিব ক্ষণিকের জন্য থামলো।